ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আবার বসছে আগামীকাল। বিকেল ৩টায় শুরু হবে অধিবেশন। এদিকে আজ রয়েছে সংসদীয় কমিটির প্রথম বৈঠক। এছাড়া বিকেল ৪টায় সরকার দলীয় কমিটি বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। আগামীকালও এই বিশেষ কমিটির আরেকটি বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে বুধবারের বৈঠকে অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের ১২০টিতে একমত হন বিশেষ কমিটিতে অংশগ্রহণকারী সদস্যরা। সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, জুলাই সনদকে প্রাধান্য দিয়ে এবং সংবিধান সমুন্নত রেখেই কমিটি বিলগুলো সংসদে উত্থাপন করা হবে। অন্যদিকে দুদক, মানবাধিকার কমিশন এবং পুলিশ কমিশন সহ বেশ কিছু অধ্যাদেশ সংশোধন করে বিএনপি সংসদে উত্থাপন করেছে এমন অভিযোগ জানায় জামায়াত। তাদের অভিযোগ, গণভোটের অধ্যাদেশটি রহিতকরণ চায় বিএনপি। এটি সংসদে পাশ না হলে আন্দোলনে যাওয়ার কথা জানায় জামায়াত। সংসদীয় কমিটির বৈঠকের খবর জানাতে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, বৈঠক কখন শুরু হবে? এই বৈঠকে কি নিয়ে আলোচনা হতে পারে? কি তথ্য আছে আপনার কাছে? অদিতি, আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রথম পরে যে সংসদের প্রথম অধিবেশন সেটি ১২ মার্চ অনুষ্ঠিত হয়েছিল এবং সেই সংসদে কিন্তু ৫টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল। তার মধ্যে সংসদ কমিটি একটি, এবং যার সভাপতি হচ্ছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সেই সংসদীয় কমিটির বৈঠকটি আজ সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংসদের যে ক্যাবিনেট কক্ষ রয়েছে তার লেভেল 2-এ ইতিমধ্যেই বিভিন্ন সংসদ সদস্যরা এসে বৈঠকে অংশগ্রহণ করার জন্য ভেতরে প্রবেশ করছেন। আমরা সেই প্রধান ফটকটির সামনে দাঁড়িয়ে আছি। এখানে আজকের যে বৈঠকটি অনুষ্ঠিত হবে সকালে, সেই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক এবং নীতি নির্ধারণী যেসব বিষয়গুলো আছে, সংসদের যে নিয়মিত কার্যক্রমগুলো আছে সেই নিয়মিত কার্যক্রমগুলোকে প্রাণচাঞ্চল্য দিতে এবং কার্যক্রমগুলো এগিয়ে নিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এটি সংসদের নিয়মিত কার্যক্রমের একটি অংশ। এবং আপনাকে জানিয়ে রাখি, আজকে বিকেল ৪টায় কিন্তু আরও একটি বৈঠক রয়েছে। সেটি সরকারি দলের যারা সংসদ সদস্য রয়েছেন তারা সেই একই জায়গায় জাতীয় সংসদের সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং সেই বৈঠকেও রাজনৈতিক সিদ্ধান্ত, দেশের উন্নয়ন এবং বিভিন্ন নীতি নির্ধারণী যেসব বিষয় আছে সেই বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যেতে, সংসদের কার্যক্রমকে প্রাণচাঞ্চল্য দিতে এই কার্যক্রম বা এই বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে। এবং এই বৈঠকের মাধ্যমেই কিন্তু সংসদের যে কার্যক্রমগুলো সাধারণত হয়ে থাকে সেগুলো আছে। এছাড়াও আরও 4টি যে সংসদীয় কমিটি আছে সেগুলোরও বৈঠক ধাপে ধাপে অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে সংসদ সদস্যরা এসে বৈঠকে যুক্ত হওয়ার জন্য উপস্থিত হচ্ছেন। এরপর 11টায় বৈঠক শেষ হলে হয়তো তারা আনুষ্ঠানিকভাবে এখানে আমাদেরকে জানাবেন যে আসলে বৈঠকে কি ধরনের কথা হয়েছে। তারপর আমি আপনাকে সেই বিষয়ে জানাতে পারবো। অদিতি, সুমন, আপনি আছেন, সবুজ আপনি আছেন সেখানে, এবং নিশ্চয়ই পরবর্তী খবরগুলো আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, সহকর্মী সবুজ মাহমুদ আমাদের সাথে যুক্ত ছিলেন জাতীয় সংসদের সেখানে সংসদীয় কমিটির বৈঠকের খবরগুলো নিয়ে। আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দলীয় কার্যালয়ে আজই প্রথম যাচ্ছেন তিনি। সন্ধ্যায় তারেক রহমানের এই পরিদর্শনকে সামনে রেখে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিএনপির মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করে। এর আগে দীর্ঘ প্রায় 2 দশক পর দেশে ফিরে গত 29 ডিসেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। সে সময় দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে ভিড় করেন। খাতা কলমে আছে, তবে বাস্তবে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রায় 7,000 মেট্রিক টন কয়লা। 2022 সালে সুনামগঞ্জের তাহিরপুরে জব্দ করা এই কয়লার খোঁজ জানেন না দায়িত্বপ্রাপ্ত কেউ। ক্ষতিগ্রস্তদের দাবি, তখনকার স্থানীয় প্রশাসন ও নেতারা মিলে হাইকোর্টের আদেশ অমান্য করে চোরাই পথে বিক্রি করে দিয়েছে তাদের কষ্টার্জিত সম্পদ।
মাহফুজুর রহমানের ক্যামেরায় সুনামগঞ্জের তাহেরপুর ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সুমন তানভীর। সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার ঘেঁষে কিছু মানুষের কর্মকাণ্ড পর্যবেক্ষণের এক পর্যায়ে পড়তে হয় এমন পরিস্থিতিতে গণমাধ্যমের উপস্থিতি টের পাওয়া মাত্রই দৌড়ে পালায় তারা। আপনারা ডরাইয়ে কারা এরা? সীমান্তের এই কাঁটাতার ঘেঁষে তাদের কাজই বাকি। ওপারে যে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে তার পুরোটাই পাথর আর কয়লার খনি। এমনকি সীমান্তের এপারে এই সমতল ভূমিতেও একটুখানি মাটি খুললেই দেখা মেলে কয়লা কিংবা পাথরের। তবে এভাবে সীমান্ত ঘেঁষে আনাগোনা করা মানুষদের একটি বড় অংশ সুযোগ পেলেই কাঁটাতার ভেদ করে চলে যায় ওপারে কয়লা চুরির আশায়। এ কারণে মৃত্যু হয়েছে অনেকের। তবে আরেকটা বড় শ্রেণী রয়েছে যারা এই কয়লা সংগ্রহ করে জাদুকাটা নদী থেকে। মেঘালয় পাহাড়ের ঢলের পানিতে ভেসে আসা কয়লা তাদের জীবিকার একমাত্র মাধ্যম। 300 টাকার কাম করি সারাদিনে, অতদিন তো এক বস্তা কয়লা তুলে 400 টাকা বেচতে পারছি। জীবনে হইরানি হইছে না, যা হইরানি হইতেছে গাঙ্গের মাঝখানে মাল তুলি, এরপরে মানুষ ধরে লয়ে থাকা। পাথর উড়াইতাম, পাথর উড়াইলে কয়েকটা টানা চলে নদী নিয়ে, আমরা পাথর উড়াই বেচতাম পারি না, কয়লা তুড়ানি সমস্যা। এমন হাড়ভাঙা পরিশ্রমে সংগৃহীত কয়লা নিয়েই যত সমস্যা প্রশাসনের। এখানকার বেশ কিছু মানুষের সঙ্গে কথা হয় টিম 71-এর, যাদের সবারই সংগৃহীত কয়লা জব্দ করে নিয়ে গেছে প্রশাসন। এই কয়লা কই গেছে, কই কি কয়লা নিছে, এটা কোনো প্রতিদিন না। টুনু সাহেব আইসলেন সব একসাথে শেষ করছে। এরপরে আবার এটা আবার কিভাবে একটা চক্র মনে করো রাইতের আধারে পুলিশ প্রশাসন পক্ষে নিয়ে আইরা এটা আবার এরা পাস দিচ্ছে। বিগত সরকারের যে লোকটি আসিল, ওরাই কয়লা জব্দ করাইছে, আবার ওরাই শুরু করে বেচালাইছে। এই জব্দকৃত কয়লা কোথায় রাখা হয়েছে, কোন উদ্দেশ্যেই বা হতদরিদ্র এসব মানুষের কয়লা জব্দ করেছে প্রশাসন? খাতা কলমে অবশ্য সরকারের রাজস্ব বাড়ানোর কথা বলা হয়েছে। সরকারের কোষাগারে কি জমা পড়েছে সেই অর্থ? গত 2 বছর আগে এটাতে যখন আওয়ামী লীগের এমপি ছিলেন মোয়াজ্জেম হোসেন রতন এবং এখানে ইউনো ছিলেন আমাদের রায়হান কবির তাহেরপুর উপজেলার, তারা আমাদের কাছে একটা ভাগ চাইছিল। তো আমরা পরে বললাম যে এটা নিম্ন আয়ের মানুষরা এটা উঠায়, আমরা এটা কিনে রাখি, কিনে আমরা এটা ব্যবসা করি। কিন্তু তারা এই ভাগটা না দেওয়াতে পরবর্তীতে তারা এটারে জব্দ করছে কয়লাটা। মূলত কাগজে দেখাইছে 5800 মেট্রিক টন, আসলে 20,000 মেট্রিক টন কয়লা ছিল। ওই নিলামে অংশগ্রহণ করে ঠিক এই জায়গাটায় আপনার নিলাম বিজ্ঞপ্তিটারও ওইটারও তারা বানচাল করার পরবর্তীতে এটা আরেকটা ডেট হয় যে এটা পরবর্তীতে এটা আবার নিলামে তোলা হবে। আর এরপরে যখন একটা গ্যাপ তৈরি হয়, ওই গ্যাপটাতে ওই চক্রগুলো মিলা রাতের আধারে সবগুলো আপনার বাংলা কয়লা রাতের আধারে পাচার করে নেয়। আসলেই কি গায়েব হয়ে গেছে জব্দকৃত সব কয়লা? খোঁজ নিতে তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আমরা, তবে তাকে পাওয়া যায় না। পরে কথা হয় তাহিরপুর সহকারী ভূমি কর্মকর্তা অর্থাৎ এসিল্যান্ডের সঙ্গে। জানি না, কোনো একেবারে অবগত না। যে কয়লাটা জব্দ করা হয়েছে সেটা প্রশাসন কিংবা আপনাদের কর্মকর্তাদের অগোচরে চুরি হয়ে যাবে, এরকম হওয়ার তো সুযোগ নাই, মানে কথা না আর কি আইনগতভাবে। কোটি টাকার জব্দকৃত কয়লা কি তাহলে সত্যি উধাও হয়ে গেল? যার নেতৃত্বে 2022 সাল থেকে এই কয়লা জব্দ করা হয়, এবার সেই কর্মকর্তার মুখোমুখি হতে চাই আমরা। খোঁজ নিয়ে জানা যায় তাহিরপুর উপজেলার সেই নির্বাহী কর্মকর্তা এখন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক। তার কাছে টিম 71-এর সহজ প্রশ্ন, 7,000 মেট্রিক টন কয়লা গেল কোথায়? না, বিক্রি হয় নাই তো। এটা নিলামের যেদিন নোটিশ করে, যেদিন নিলাম হওয়ার কথা, সেই দিন তো নিলাম করতে পারলাম। তারপরে কয়লাটা তৈরি গেল। এটা আমি সব সেটা আমি তারপরে ছিলাম তো 7-8 দিন বললাম। এই কয়লা যদি এখন কোনো অস্তিত্ব খুঁজে না পাওয়া যায়, এই দায়ভারটা কার উপর বর্তাবে আসলে অ্যাকচুয়ালি? এখানে তো এটা এখন ধরেন যে পরবর্তীতে কি হয়েছে এটা আমি বলতে পারছি না। আপনি দায় এড়াতে পারেন মোটামুটি? আমি দায় এড়াতে পারি, এটা যদি ওই সময় কোনো ঘটনা ঘটে থাকে সেটা তো একটা বিষয় আলাদা। প্রশাসনের দ্বারে দ্বারে গিয়েও মেলেনি হতদরিদ্র মানুষগুলোর উত্তোলনকৃত কয়লার কোনো খোঁজ। খাতা কলমে যেটি এখনো জব্দ রেখেছে প্রশাসন। স্রোতের পানিতে ভেসে আসা পাথর কিংবা কয়লা কুড়িয়ে চলে এ এলাকার হাজারো মানুষের জীবন, আর সেদিকেই নজর কর্তৃপক্ষের।
অথচ সীমান্ত জুড়ে যে হাজারো চোরা কারবার কিংবা শুল্ক ফাঁকির যে মহা উৎসব চলছে সেদিকে খুব একটা নজর নেই তাদের। এই বৈষম্য কেন? সে উত্তর হয়তো সবারই জানা, শুধু জানে না তাদের ঊর্ধ্বতনরা। সুনামগঞ্জের জাদুকাটা নদী থেকে সুমন তানভীর, ৭১। দেশের ৬২ জেলায় মোট ২৯৩টি ভ্রাম্যমাণ আদালত জ্বালানি তেলের পরিস্থিতি পর্যবেক্ষণে পরিচালনা করা হয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং অনিয়ম প্রতিরোধে ঢাকা ও আশেপাশের এলাকায় এই অভিযান চলবে। এসব অভিযানে ৭৮টি মামলা দায়ের এবং সর্বমোট ৩,১৫,৫৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া জ্বালানি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঢাকার বিভিন্ন স্থানে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। কোথাও অনিয়ম দেখলে ভিজিল্যান্স টিমের নির্ধারিত নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। রাজধানীতে আজ জ্বালানি তেলের পরিস্থিতি জানবো, যুক্ত হবেন সহকর্মী রাকিব হোসাইন। রাকিব, আপনি এখন কোথায় আছেন এবং সেখানে জ্বালানি পাম্পে আজকের পরিস্থিতি কেমন দেখছেন? গ্রাহক এবং পাম্প মালিকদের প্রতিক্রিয়াও জানাবেন। অদিতি, মার্চের অর্থাৎ চলতি মাসের শুরু থেকে আমরা পেট্রোল পাম্পগুলোতে জ্বালানির যে সংকট দেখতে পেয়েছি সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। অর্থাৎ এখনও বেশিরভাগ পাম্পে বিশেষ করে অকটেন এবং পেট্রোল পাওয়া যাচ্ছে না, ডিজেলেরও সংকট তৈরি হয়েছে। এবং আমরা এই মুহূর্তে যে পাম্পে আছি সেই পাম্পে অকটেন নেই। কিছুক্ষণ আগে একটি গাড়ি এসেছে, আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে, এটি নারায়ণগঞ্জের ডিপো থেকে 18,000 লিটার ডিজেল নিয়ে এসেছে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক লম্বা একটা লাইন রয়েছে দূরপাল্লার গণপরিবহনের। আমাদের সামনে এখন যে গণপরিবহনটি আছে এটি হচ্ছে ঢাকা নেত্রকোনা ঢাকার একটি বাস। এই বাসে 50 লিটার ডিজেল দেওয়া হচ্ছে। আমরা রেশনিংয়ের শুরুতে দেখেছি সরকারের নির্দেশনা ছিল যে দূরপাল্লার গণপরিবহনগুলোতে যেন 200 থেকে 220 লিটার ডিজেল সরবরাহ করা হয়, কিন্তু সেই রেশনিংটা পরবর্তীতে তুলে নেওয়া হলেও এখন মাত্র 50 লিটার জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে এবং এই 50 লিটার জ্বালানি তেলের জন্য আসলে ঘন্টার পর ঘন্টা এই যানবাহনগুলোকে অপেক্ষা করতে হচ্ছে এবং অধিকাংশ পাম্পে তেল না থাকার কারণে আসলে ভোগান্তিটা আরও বেশি হচ্ছে। তো আপনি যেটি শুরুতে বলছিলেন যে আসলে জ্বালানি খনিজ সম্পদ ও জ্বালানি বিভাগের সবশেষ যে তথ্য আমাদের কাছে আছে, আসলে সরকারের পক্ষ থেকে অনেকগুলো ভিজিলেন্স টিম গঠন করা হয়ে সারা বাংলাদেশে আসলে জ্বালানির সরবরাহ এবং মজুদ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে সরকার এবং কোথাও কোনো অবৈধভাবে মজুদদারি হচ্ছে কিনা সেটা নিয়ে কিন্তু অভিযান চলছে। আমাদের কাছে সবশেষ যে তথ্য আছে, গতকালকে পর্যন্ত 78টি মামলা হয়েছে জ্বালানি পরিস্থিতির নিয়ে যে মোবাইল কোর্ট পরিচালনা হয় সেখানে এবং 3,15,000 টাকার মতো জরিমানা আদায় করা হয়েছে এসব মজুদদারি এবং নানা অনিয়মের কারণে। তো আসলে এইটা যেমন চলমান রয়েছে তেমনি কিন্তু সরকারের পক্ষ থেকে জ্বালানির যে চাহিদা সেটি পূরণ করার জন্য বিকল্প উৎস থেকে আমদানির চেষ্টাও চলছে। আমরা গত বৃহস্পতিবার মন্ত্রিসভা কমিটির সবশেষ বৈঠকে আমরা দেখেছি যে সেখানে জরুরি ভিত্তিতে 3 লাখ টন ডিজেল আমদানির জন্য সরকার অনুমোদন দিয়েছে এবং সেটি আমদানি অনুমোদন পাওয়ার পর আসলে সেটি কবে নাগাদ বাংলাদেশে আসে সেটার জন্য একটা সময়ের দরকার আছে। রাকিব, আপনার কাছ থেকে আমরা জানছিলাম এখনকার পরিস্থিতি এবং সার্বিক ভাবে আপনি যে পরিস্থিতি দেখছেন তার বর্ণনা করছিলেন। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী রাকিব হোসাইন আমাদের সাথে যুক্ত ছিলেন জ্বালানি তেলের খবর নিয়ে। এবার জ্বালানি সংকটের প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরের লাইটার জাহাজে। পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় বন্দরের বহির্নোঙর থেকে বিভিন্ন পণ্যবাহী লাইটার জাহাজ সময় মতো পণ্য খালাস করতে পারছে না বলে অভিযোগ শ্রমিকদের। তারা আরও জানান, এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লা পরিবহনে সম্পৃক্ত লাইটার জাহাজগুলো। কোনো কোনো বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা করছেন মালিকপক্ষ। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরে অভ্যন্তরীণ জাহাজ চালাতেই প্রতিদিন প্রায় 2.5 লাখ লিটার জ্বালানি দরকার হয়, কিন্তু সম্প্রতি জ্বালানির ঘাটতির কারণে লাইটারের জাহাজগুলো বন্দর থেকে বহির্নোঙরে মাদার ভ্যাসেলের কাছে চলাচলে ব্যাহত হচ্ছে। এতে পণ্য লোড আনলোডের ধীর গতির আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ।
বিষয়টি তারা বিবিসিকে জানিয়েছে। যে আউটার অ্যাঙ্কারে যে মাদার ভেসেলগুলো আছে তাদের মালামাল খালাসের সময়টা হয়তো দীর্ঘায়িত হতে পারে, তো যার কারণে আমরা চাবো যাতে দ্রুততম সময়ে জ্বালানি নিয়ে এই লাইটার ভেসেলগুলো কাজ করতে পারে। দেশের পুরো নৌপথে শুধু ঢাকা, চট্টগ্রাম এবং মোংলার ফ্লোটিং জেটির মাধ্যমে লাইটারের জাহাজে জ্বালানি দেওয়া হয়। এর মধ্যে প্রতিদিনই অন্তত 3 থেকে 4 লাখ লিটার জ্বালানি দরকার হয়, কিন্তু ডিলারদের কাছ থেকে প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছে না লাইটারের জাহাজগুলো। আমাদের জাহাজগুলি তেল যা নিতে হয় সবগুলি চিটাগাং থেকে নিতে হয়। এমত অবস্থায় আমাদের তেলগুলি যদি পর্যাপ্ত পরিমাণ না পায় জাহাজ চলাচল বিঘ্ন ঘটবে। 3.2 লিটার লাগে পার মেট্রিক টনে, অর্থাৎ সড়ক পথে 10 থেকে 12 লিটার লাগে মেট্রিক টনে। তাহলে সবচেয়ে কম খরচ হচ্ছে নদীপথে, কিন্তু তেল সরবরাহ যদি সঠিকভাবে হয় তাহলে হয়, কিন্তু আমরা এই জটিলতার কারণে তেলটা পাচ্ছে না। অন্যদিকে দেশে সচল কয়লা ভিত্তিক 6টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 5টি কেন্দ্রেই লাইটারের জাহাজের মাধ্যমে কয়লা সরবরাহ করা হয়, কিন্তু বর্তমানে ডিজেলের অভাবে বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ কঠিন হয়ে পড়ছে। সরকার এই ব্যাপারে তড়িৎ একটা পদক্ষেপ নেওয়া উচিত এবং স্পেশালি কয়লা জাহাজের ক্ষেত্রে একটা পদক্ষেপ নেওয়া উচিত, যেহেতু বিদ্যুতের সাথে সম্পৃক্ত। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় অন্তত 1100 লাইটারের জাহাজ। পিন্টু হাজং, 71। জ্বালানি সংকট, অবৈধ তেল মজুদ ও প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে জানবো চট্টগ্রাম থেকে খবর। যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ বড়ুয়া। প্রণবেশ চক্রবর্তী, আপনার কাছে জানতে চাই চট্টগ্রামের পাম্পগুলোতে জ্বালানি পরিস্থিতি কেমন? অবৈধ জ্বালানি মজুদ প্রতিরোধে কোনো অভিযান পরিচালনা হলো কিনা, কি দেখছেন? সারা দেশের মতো চট্টগ্রামেও যে জ্বালানি সংকটের কারণে চালক, ব্যক্তিগত গাড়ি কিংবা পরিবহনের চালকরা তারা ভোগান্তিতে আছেন। তো আমি এখন যে ফিলিং স্টেশনটিতে আছি, কিছুক্ষণ আগেই এখানে গেট খুলে দেওয়া হয়েছে। খুলে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি প্রচুর সারি সারি মোটরসাইকেল, প্রাইভেট কার সহ অন্যান্য পরিবহন যেগুলো অকটেন কিংবা ডিজেল দ্বারা পরিচালিত হয় সেগুলো এখানে প্রবেশ করছে। এখানে যারা চালকরা আছেন তারা বলছেন ভোর 5:30, 6টা থেকে তারা অপেক্ষা করছেন। অপেক্ষা করার পর এই কিছুক্ষণ আগে খোলার পর তারা তাদের প্রত্যাশিত জ্বালানি তেল সেটা তারা সংগ্রহ করছেন। তবে আসার কথা, আমি যেখানে আছি এই ফিলিং স্টেশনটিতে, মোটরসাইকেল চালকরা বলছেন তারা তাদের চাহিদা অনুযায়ী জ্বালানি পাচ্ছেন, অর্থাৎ পুরোটাই ভর্তি করে তাদেরকে দেয়া হচ্ছে, কিন্তু অপেক্ষা সেটি 5 ঘন্টা 6 ঘন্টা তাদের অপেক্ষা করে এই জ্বালানি তেল তাদের সংগ্রহ করতে হচ্ছে। আর গতকাল আমরা দেখেছি চট্টগ্রামে অবৈধ মজুদের জন্য এখানে অভিযান পরিচালিত হয়েছে এবং কয়েকটি জায়গায় অবৈধ মজুদ তেলও পাওয়া গেছে। তো এই ধরনের যারা মজুদ করবে তাদের বিরুদ্ধে সরকার এবং অন্যান্য যে প্রশাসন, জেলা প্রশাসন থেকে ভোক্তা অধিকার, তারা তাদের এই অভিযান অব্যাহত রাখবে বলে আমাদেরকে জানিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছেন। আমি এখানে যারা চালক আছেন তাদের কাছ থেকে একটু জানতে চাইবো তারা কতক্ষণ যাবত এখানে আছেন। আমি একজন চালকের সাথে কথা বলতে চাই। আপনি এখানে কতক্ষণ যাবত আছেন যদি বলতেন? আমি 4 ঘন্টা বরাবর। কি অবস্থা এতক্ষণ পরে যে পাচ্ছেন? এখন আনন্দ লাগতেছে, তেল পাচ্ছি, তেল ভরবো। এখন 2 দিন, কালকেও তেল নিতে পারি নাই, এসে ফেরত যেতে হয়েছে। আজকে আসে, এখন লাইনে আসছি, লাইন হচ্ছে, এখন আমাকে একটু ছেড়ে দেন, ভালো হবে। তেলের মজুদ যারা করে অবৈধভাবে তাদেরকে যেন সরকার একটা শাস্তির আওতায় নিয়ে আসে। শুনছিলেন উনি বলছেন যারা অবৈধ মজুদ করে তাদের বিরুদ্ধে যেন শাস্তির ব্যবস্থা নেওয়া হয়। তো এখানে অনেকেই নিতে আসছেন। এইখানকার সারিটি আসলে অনেক দূর পর্যন্ত গেছে, সেই ভোর 5:30, 6টা থেকে এসে অপেক্ষা করছেন। রাস্তা পেরিয়ে সেটি অনেক দূরে এই সারিটি আছে। আমি আরেকজন চালকের কাছ থেকে জানতে চাইবো, আপনি কতক্ষণ অপেক্ষা করেছেন এবং অন্যান্য জায়গায় পেট্রোল পাম্পগুলোতে কি অবস্থা? অন্যগুলো তো বন্ধ ছিল আর কি, আর আমি আসছি 7টায়, ভোর 7টায়। আর যেগুলো আগে খোলা দিত ওইগুলো বন্ধ করে দিছে, ডাইরেক্ট অকটেন নাই লিখে দিছে, এরকম আর কি। আপনি কিসের চাকরি করেন? যদি না পান তাহলে কি সমস্যা হয়? আমি এটিএম সার্ভিসে চাকরি করি। যদি আমি অকটেন না পাই তাহলে আমার ওই সার্ভিসটা আমি দিতে পারবো না। আমি যেমন আপনাদের যেমন এটিএম, সিআরএম যেগুলো আছে এগুলো বন্ধ থাকবে আর কি।
শুনছিলেন এখানে যারা চালক তারা বলছেন তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে মোটরসাইকেল সহ ব্যক্তিগত গাড়িগুলো ব্যবহার করেন, তাদের জবের সাথে এটি যুক্ত, ফলে তারা যদি জ্বালানি না পান সেক্ষেত্রে তাদের আয় রুটি রোজগার সেটি সমস্যার মধ্যে পড়ে যায়। এ কারণে তারা দাবি করেছেন যাতে প্রশাসন এই ব্যাপারে ব্যবস্থা নেই, কোথাও যাতে অবৈধ মজুদ যেন না থাকে সে ব্যাপারে যেন প্রশাসন সজাগ থাকে। অদিতি। প্রণবেশ, ধন্যবাদ। আমরা জেনে নিচ্ছিলাম চট্টগ্রামে জ্বালানি সংকট প্রসঙ্গে। দর্শক, একই বিষয়ে আমরা জানবো ঝিনাইদহের খবরও। সেখান থেকে আমাদের আরেক সহকর্মী রাজীব হাসান যুক্ত হচ্ছেন। রাজীব, জেলায় অবৈধ জ্বালানি মজুদ বিষয়ে কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে কিনা? জ্বালানি পরিস্থিতি সেখানে কেমন দেখছেন? নিশ্চয়ই আপনি জানেন যে আমি এখন ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে একটি তেল পাম্পে অবস্থান করছি। তেল পাম্পে মানুষের যে ভিড়, সে মানুষের ভিড়, একদিকে জ্বালানি তেলের হাহাকার আমি দেখতে পাচ্ছি। যদি ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখাতে চাই যে ঝিনাইদহের আজকে ভোর থেকে প্রায় 3 শতাধিক মোটরসাইকেল চালক লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করছেন এবং অকটেন এই পাম্পে নেই, পেট্রোল রয়েছে এবং ডিজেল যা রয়েছে কিন্তু সেটা খুবই অপ্রতুল রয়েছে। জ্বালানি তেল সরবরাহ কমিয়ে দেওয়ার কারণে কিন্তু সেচ সংকট মারাত্মক আকার দেখা দিয়েছে, যার কারণে দিশাহারা হয়ে পড়েছে কিন্তু ঝিনাইদহ জেলার কৃষকেরা। সেচ মালিক ও কৃষকরা যেটি অভিযোগ করছেন যে জ্বালানি তেল সরবরাহ ঠিকমতো না পাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গরু চাষিরা। তেল না পেলে সেচ বন্ধ হয়ে যাবে, পাশাপাশি জমি ফাটল ধরে ক্ষেত নষ্ট হয়ে যাবে। এছাড়া পাটের ক্ষেত্রে কিন্তু একই দৃশ্য আমরা চাষিদের কাছ থেকে শুনতে পেরেছি। চাষিরা যেটি আরো অভিযোগ করছেন যে পাম্প ও খোলা বাজারে লিটারে 8 থেকে 10 টাকা বেশি দিয়ে কিন্তু ডিজেল কিনে সেচ যন্ত্র চালাচ্ছে। ঠিকমতো তেল না পেলে ফসল কিন্তু ব্যাপক ক্ষতি হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে এই জেলার 6টি উপজেলাতে 90,280 হেক্টর জমিতে কিন্তু বড় ধরনের চাষের আবাদ শুরু হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কখনো যারা চাষ সেচ পাম্প চালান তাদের 500 টাকা দিচ্ছে, কিন্তু তাদের চাহিদা কিন্তু অনেকের আছে 2000 লিটার, কিন্তু সেই তুলনায় কিন্তু অতিথি কোনো তেল কিন্তু সরবরাহ হচ্ছে না। অনেক পাম্প মালিকদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছেন যে তারা কিন্তু তেল যে চাপ সামলিয়ে কিন্তু দ্রুত গতিতে যেমন তেল দিচ্ছে, কিন্তু তেলের তারা ফাঁকি দিচ্ছে বা তেল কম দিচ্ছে এমনটি অভিযোগ করছেন অনেকেই। আমি যদি ধন্যবাদ আপনার কাছ থেকে আমরা ঝিনাইদহের খবর জেনে নিচ্ছিলাম। দর্শক সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়ে জ্বালানি সংকটের খবর জানাচ্ছিলেন চট্টগ্রাম এবং ঝিনাইদহ থেকে। তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে গোয়ালন্দের পাটুরিয়া ফেরিঘাটে। এরই মধ্যে রেকার দিয়ে দুর্ঘটনায় পড়া পন্টনটি সরিয়ে নেওয়া শুরু হয়েছে। রাজবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নদী উত্তাল থাকায় শুক্রবার বিকেলের পর থেকে কোনো কাজ করা যায়নি। শনিবার বেলা 12টার দিকে নদী কিছুটা শান্ত হলে আবার শুরু হয় অভিযান। এখন পন্টনটি সরিয়ে দেখা হচ্ছে এর নিচে কোনো মরদেহ আছে কিনা। তিনি আরও জানান, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার হয়েছে, আর একজন নিখোঁজের দাবি আছে স্বজনদের। গত 25শে মার্চ বিকেলে দৌলতদিয়া ফেরিঘাটের পন্টন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নদীতে পড়ে যায়। পানির ঢেউটা একটু কমে আসলে এই পল্টন সরানোর কাজ শুরু হবে। এখন আপাতত কিছুটা ঢেউ কমে আসছে, তো পল্টন সরানোর যে কার্যক্রম এটা আস্তে আস্তে শুরু করে দিয়েছে। যদি এইভাবে থাকে তাহলে এখন থেকে শুরু হবে এবং পরবর্তীতে আমরা পল্টন সরানোর পর এর নিচে কেউ আছে কিনা এটা আমরা ডুবুরি দল দ্বারা সার্চ করে দেখে পরবর্তী আপডেট আপনাদের দিতে পারবো। তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে পাটুরিয়া ফেরিঘাটে। এরই মধ্যে রেকার দিয়ে দুর্ঘটনায় পড়া পন্টনটি সরিয়ে নেওয়া শুরু হয়েছে। সেখানে আছেন সহকর্মী মেহেদি হাসান। সবশেষ খবর তার কাছ থেকে জানবো। মেহেদি, আর কোনো মরদেহ কি পাওয়া গেল কিনা জানাবেন? এখন পর্যন্ত নিখোঁজের দাবি কতজনের আছে? আমরা খবরে একজনের কথা জানছিলাম, আপনার কাছে আর কোনো আপডেট আছে কিনা? অদিতি, আমি ঠিক এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের 3 নম্বর ঘাট এলাকায়। আপনি জানেন, গত বুধবার বিকেলে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ঠিক এই ঘাট দিয়েই পদ্মার পানিতে পড়ে যায় এবং পড়ে যাবার পর আর ওই ঘটনায় কিন্তু 26টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই দিনই আমরা দেখেছি 7 ঘন্টা চেষ্টার পর সেই বাসটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আজকে সকালে আবার 4র্থ দিনের
রীতিমতো উদ্ধার কাজ শুরু হয়েছে এবং এইখানে যে ঘাটটি ছিল সেই ঘাটটিকে পল্টনটিকে সরিয়ে বিআইডব্লিউটিসির রেকর্ড দিয়ে পল্টনটিকে সরিয়ে উদ্ধারকারী দল ঘাটের ডানে রেখেছে, ঘাটের ডানে স্থানান্তর করেছে। আমরা ক্যামেরার সাহায্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেই ঘাটটিকে অন্যত্র স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং নৌবাহিনীর সদস্যরা সহ ফায়ার সার্ভিস সহ উদ্ধারকারীরা ঘাট এলাকায় কিন্তু উদ্ধার কাজ চালিয়েছে। আমরা এই কিছুক্ষণ আগেও দেখেছি পানিতে ডুবুরি দল তারা কিন্তু পানির নিচে উদ্ধার তৎপরতা চালিয়েছে এবং তারা দেখার চেষ্টা করেছে পানির নিচে কোনো মরদেহ আছে কিনা। তবে এখন তো কোনো মরদেহ কিন্তু আর উদ্ধার হয়নি। সবশেষ যে 26 জন মরদেহ উদ্ধার করা হয়েছে সেই 26 জনের মরদেহই পরিবারের কাছে কিন্তু হস্তান্তর করা হয়েছে। এছাড়াও পাশাপাশি আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই নিহতের পরিবারকে অর্থনৈতিকভাবে অর্থ দিয়ে তাদেরকে সহযোগিতা করা হয়েছে এবং এখনো পর্যন্ত এই ঘটনায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার আর এক নারী অভিযোগ করেছে তার ভাই ইটভাটা শ্রমিক সে নিখোঁজ রয়েছে, তাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া সম্ভব হয়নি। যে কারণে কিন্তু ফায়ার সার্ভিস, নৌবাহিনীর সদস্য, বিআইডব্লিউটিএ সহ উদ্ধার কার্যক্রম এখনো কিন্তু চলমান রয়েছে। ঘটনাস্থলে কিন্তু আপনার কাছ থেকে আমরা জানছিলাম সবশেষ খবর। মেহেদী, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই উদ্ধার তৎপরতার আরো কোনো খবর যদি যুক্ত হয় আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, পাটুরিয়া ফেরিঘাটের এই মুহূর্তের পরিস্থিতি সহকর্মী মেহেদী হাসান জানিয়ে দিচ্ছিলেন। দেশের 15টি অঞ্চলে দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে সতর্ক থাকতে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ভোর থেকে দুপুর পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় গুরু সংঘরাজ ভদন্ত উ কৈন্দা মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান চলছে। মৃত্যুর 100 দিনের মাথায় বৃহস্পতিবার শুরু হয়েছে এই অনুষ্ঠান, শেষ হবে আজ। বিভিন্ন এলাকা থেকে রাখাইন সম্প্রদায়ের লোকজন জড়ো হয়েছে কলাপাড়ায়। মিলন কর্মকার রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। 87 বছর বয়সে 2025 সালের 17 ডিসেম্বর কলাপাড়ার তুলাতুলি পাড়া বৌদ্ধবিহারে পরলোকগমন করেন ধর্মগুরু ভদন্ত ও কৈন্দা মহাথেরো। তিনি 86 বছর বর্ষাবাস জীবনযাপন করেছেন। ধর্মীয় রীতি অনুযায়ী তার মরদেহ 99 দিন সংরক্ষণ করা হয়। মৃত্যুর 100 দিনের মাথায় বৃহস্পতিবার শুরু হয় 3 দিনের অন্ত্যেষ্টিক্রিয়া। প্রথম ও দ্বিতীয় দিন অন্তিম রথযাত্রা, শবদেহ পালং দোলনা, শান্তির কুঠি দানকারীদের হাতে হস্তান্তরকরণ, ভিক্ষু সঙ্গীত পিণ্ডদান, অতিথি আপ্যায়ন, ভিক্ষু সঙ্গ, মহাথেরোর শবদেহ ছন্দগুণ দ্বারা অন্ত্যেষ্টিক্রিয়ার মূল ময়দানে শোভাযাত্রা ও রথযাত্রা হয়। কক্সবাজার, চট্টগ্রাম, বরগুনা ও পটুয়াখালীর রাখাইন জনগোষ্ঠীর হাজার হাজার ভক্ত এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমাদের মহামান্য সংঘরাজকে একদম অন্তিম বিদায় জানাতে এসেছি। তার যে প্রস্থানটা সেটাকে হচ্ছে মহাসমারোহে হচ্ছে আমরা উদযাপন করার জন্য এখানে সবাই হচ্ছে মিলিত। রাখাইন ধর্মগুরুরা বলেন তাকে শ্রদ্ধা জানানোর জন্য মূলত এই আয়োজন। বৌদ্ধবিহারের তিনি বরিশাল বিভাগের মধ্যে আমাদের সর্বোচ্চ ধর্মগুরু সংঘরাজ মহাথেরো মহোদয়, তার এই শেষ কৃত্য অনুষ্ঠান হিসেবে তাকে আমরা শ্রদ্ধা জানানোর জন্য আজকের এই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আয়োজন করেছি। শেষ দিনে আতশবাজি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও ধর্মগুরু মহাথেরোর শেষকৃত্য সম্পন্ন হবে। পিন্টু হাজং, ৭১। সারদা পুলিশ একাডেমিতে সমাপনী কুচকাওয়াজে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত
মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যগণ, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, প্রিন্সিপাল বাংলাদেশ পুলিশ একাডেমি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডিজিবি, উপস্থিত সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, কুচকাওয়াজে অংশগ্রহণকারী নবীন পুলিশ কর্মকর্তাগণ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত অতিথিবৃন্দ, যারা আজকে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অংশগ্রহণ করেছেন, তাদের অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, যিনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছেন, সম্মুখ সমরে অংশগ্রহণ করেছেন, বিজয়ী হয়েছেন। আমি আরো স্মরণ করছি তৎকালীন জাতীয় নেতৃবৃন্দদের, যারা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতার পটভূমি তৈরি করেছেন ও স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।